Clarify 360, where knowledge meets clarity. আজকে আমরা করব এস্টিমেটেড কস্ট শিট। এস্টিমেটেড কস্ট শিটটা কি? এটা কোম্পানি তখন বানায় যখন কোম্পানি ফিউচারে একটা ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশন ওরা করবে বলে মনে করে। সাপোজ আজকে একটা কোম্পানি 10টা পেন্সিল বানাচ্ছে, আর কালকে বা ফিউচারে পরের ইয়ার থেকে ওরা এক্সপেক্ট করছে যে ওরা প্ল্যান করছে যে ওরা 15টা বা 20টা পেন্সিল বানাবে। তখন ন্যাচুরালি 10টা পেন্সিল বানাতে বা সেটাকে বিক্রি করতে যে খরচা লাগে তার থেকে একটু বেশি খরচা লাগবে 15টা পেন্সিল বা 20টা পেন্সিল বানাতে। তখন কোম্পানি কী করে, একটা ফিউচার কস্ট কী কী ওদেরকে ইনকার করতে হতে পারে সেটা একটা ভেবে নেয়। সাপোজ যদি আজকে 10 টাকার র মেটেরিয়ালস লাগতো, কালকে তাহলে 20 টাকার র মেটেরিয়ালস লাগবে। তো সেটাকে ওরা আগে থেকে একটা অ্যান্টিসিপেট করে সেইটার ভিত্তিতে ওরা একটা কস্ট শিট বানায়, সেটাকে বলা হয় এস্টিমেটেড কস্ট শিট। আজকে আমরা এস্টিমেটেড কস্ট শিটের অঙ্ক করব। এই অঙ্কগুলো খুব একটা কঠিন না, এগুলো কস্ট শিটের বেসিক নলেজ থাকলেই এস্টিমেটেড কস্ট শিট করতে পারবে। আর আমি এর আগে দুখানা কস্ট শিটের অঙ্ক করেছিলাম, প্লাস কস্ট শিটের ফরম্যাটটাকে আমি এক্সপ্লেন করেছিলাম, সেটা আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে একবার সেটা দেখে নিতে পারো। তো ফার্স্ট অঙ্কটা আমরা দেখে নেব। বলেছে পি লিমিটেড ইজ কারেন্টলি অপারেটিং অ্যাট 80% অফ ইটস প্রোডাকশন ক্যাপাসিটি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইট ইজ অপারেটিং অ্যাট 80% অফ ইটস প্রোডাকশন ক্যাপাসিটি, প্রডিউসিং অ্যান্ড সেলিং 4000 ইউনিটস অফ এ প্রোডাক্ট। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য কস্ট বুক। তো কারেন্ট ইয়ারের কস্ট বুকটা দিয়েছে ফার্স্টে, সেটাতে কী কী ইনফরমেশন আছে সেটা আমরা দেখে নিচ্ছি। র মেটেরিয়ালস কনজিউমড ইন প্রোডাকশন 6,40,000, ওয়েজেস ফর দ্য পিরিয়ড 4,80,000, চার্জেবল এক্সপেন্সেস মানে ডাইরেক্ট এক্সপেন্সেস সেটা হচ্ছে 80,000, প্রোডাকশন ওভারহেড বা রিকভার্ড অন ডাইরেক্ট কস্ট। এই রিকভার্ড অন ডাইরেক্ট কস্টের একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমাদের পরবর্তী পার্টে লাগবে, সেটা আমি পরে এক্সপ্লেন করে দেবো। তো প্রোডাকশন ওভারহেড বলে দিয়েছে 2,40,000, অফিস ওভারহেড বলে দিয়েছে 2,00,000 রুপিস, সেলিং ওভারহেড 100% ভ্যারিয়েবল, এটাও একটা ইম্পর্টেন্স আছে, সেটাও আমি পরে বলে দেবো। সেলিং ওভারহেড বলে দিয়েছে 1,60,000 রুপিস, ডিস্ট্রিবিউশন ওভারহেড 1/3 ফিক্স, এটারও একটা ইম্পর্টেন্স আছে আমাদের ফিউচার এস্টিমেটেড কস্ট শিটটা বানানোর সময়, তখন আমি বলে দেবো। ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে দিয়েছে 1,20,000, সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে 600 রুপিস। তারপর বলেছে ফ্রম দ্য following charges are anticipated in the coming year 2021 to 22। তো এই যে এ থেকে জি অবধি যে পয়েন্টগুলো দিয়েছে, এগুলো কোম্পানি এক্সপেক্ট করছে ফিউচারে কী কী চেঞ্জেস হতে পারে, সেই জিনিসটা কোম্পানি এখন এক্সপেক্ট করছে। তো কী বলেছে, দ্য ফুল প্রোডাকশন ক্যাপাসিটি ইজ এক্সপেক্টেড টু বি অ্যাচিভড ইন দ্য কামিং ইয়ার। দ্য ফুল প্রোডাকশন ক্যাপাসিটি ইজ এক্সপেক্টেড টু অ্যাচিভ ইন দ্য কামিং ইয়ার। এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে, কারণ এখন কিন্তু কোম্পানি বলে দিয়েছে যে 80% প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করছে, কিন্তু ফিউচারে কোম্পানি বলছে 100% প্রোডাকশন ক্যাপাসিটি বা ফুল প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করবে। তারপরে বলেছে দ্য রেট অফ মেটেরিয়ালস উইল বি রিডিউসড বাই 25%, however there will be an increase in consumption of material by 40% due to inferior quality of material. ন্যাচুরালি ফিউচারে বলছে জিনিসপত্রের দাম কমবে, ফিউচারে র মেটেরিয়ালসের দাম কমবে, কিন্তু আবার এটাও বলছে এর সাথে সাথে কোয়ালিটিও খারাপ হবে, র মেটেরিয়ালসের কোয়ালিটিও খারাপ হবে। আর ন্যাচুরালি যদি কালকে যদি র মেটেরিয়ালসের কোয়ালিটি খারাপ হয়, তাহলে আমাদের বেশি র মেটেরিয়ালস কিনতে হতে পারে। তার জন্যই বলছে আমাদের র মেটেরিয়াল কিনতে হবে বেশি, কতটা বেশি, 40% বেশি। র মেটেরিয়াল কনজামশনটা আমাদের 40% বাড়বে, কারণ তাদের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আবার র মেটেরিয়ালসের দাম 25% কমবে। তারপরে বলেছে লেবার রেট উইল গো আপ বাই 25% অ্যান্ড এফিসিয়েন্সি অফ লেবার উইল ইনক্রিজ বাই 20%। এটা খুব ইম্পর্টেন্ট। বলছে লেবার রেট উইল ইনক্রিজ বাই 25%, তার মানে লেবার রেটটা বাড়বে, আমাদের খরচাটা বাড়বে। আবার এর সাথে সাথে বলছে লেবারের এফিসিয়েন্সিটাও 20% বাড়বে। যখন লেবারের এফিসিয়েন্সি বাড়বে, তার মানে আগে যদি একটা লোক 2টো পেন্সিল বানাতে পারতো, তাহলে আজকে একটা লোক 4টে পেন্সিল বানাতে পারবে, তাহলে আমাদের লেবারটা একটু কম লাগবে। আবার লেবারের দাম বাড়লে সেখানে আবার দামের জন্য খরচাটা বাড়বে, আবার লেবার কম লাগলে সেখান থেকে খরচাটা একটু কমবে। তার মানে বাড়বে কমবে দুখানাই হবে এর মধ্যে। তো লেবার রেট উইল গো আপ বাই 25%, মানে লেবারের জন্য খরচাটা এখানে বাড়ছে, আবার 20% কমছেও, কারণ লেবারের এফিসিয়েন্সিটা বাড়ছে, মানে লেবারের প্রোডাকশন ক্যাপাসিটিটা বেশি বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের এফেক্টিভ এক্সপেন্সটা একটু কমছে। তারপর বলছে চার্জেবল এক্সপেন্সেস উইল বি ডাবলড ইন টোটাল। চার্জেবল এক্সপেন্সেস এই বছর যা আছে নেক্সট ইয়ার তার ডাবল থাকবে। বলেছে প্রোডাকশন ওভারহেড উইল ডিক্রিজ বাই 20%, এটা ক্লিয়ার বলেছে, প্রোডাকশন ওভারহেড বলেছে 20% ডিক্রিজ করবে। তারপরে বলেছে প্রফিট পার ইউনিট রিমেন আনচেঞ্জড, তার মানে পার ইউনিট প্রফিট যেটা হবে সেটা আমাদের আনচেঞ্জড থাকবে, পার ইউনিট প্রফিটটা আমাদের আনচেঞ্জ থাকবে। ট্রেড ডিসকাউন্ট দেবে, এই বছরে কিন্তু ওরা কোনো ট্রেড ডিসকাউন্ট দেয়নি বলে, মানে দিয়েছে কিনা দেয়নি সেটা মেনশন করেনি, তার মানে নেক্সট ইয়ার থেকে বলছে ওরা 16.2/3% ওরা একটা ট্রেড ডিসকাউন্ট দেবে, 16.2/3% ওরা একটা ট্রেড ডিসকাউন্ট দেবে। তারপর বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ক্যাটালগ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ফর দ্য ইয়ার 2021 to 22।
আমাদেরকে এই অঙ্কটা পুরোটা করে একদম আলটিমেটলি কী বার করতে হবে, ক্যাটালগ প্রাইসটা বার করতে হবে ফর দ্য ইয়ার 2021-22। এই সামটা বিকম অনার্সের 2017-তে এসেছিলো। তো এরকম ধরনের সামে আমাদের ফার্স্টে এই যে ইনফরমেশনসগুলো টেবিলে দেওয়া আছে, মানে কারেন্ট ইয়ারের ইনফরমেশনসগুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনসগুলোকে নিয়ে আমাদের কারেন্ট ইয়ারের কস্ট শিটটা বার করতে হবে যখন কোম্পানিটা 80% ক্যাপাসিটিতে ওয়ার্কিং করছে। তো সলিউশনটাতে আমরা চলে যাব। তো কস্ট শিট অ্যাট 80% ক্যাপাসিটি ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2021। যখন কোম্পানিটা 80% ওয়ার্ক করছে, 80% ওয়ার্কিং ক্যাপাসিটিতে, প্রোডাকশন ক্যাপাসিটিতে ওয়ার্ক করছে, তখন এটা তার কস্ট শিট। তো বলেছে ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউমড 6,40,000, বলেই দিয়েছিল র মেটেরিয়াল কনজিউমড ইন প্রোডাকশন 6,40,000, সেটাকে আমরা লিখছি ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউমড 6,40,000। তারপর বলেছে অ্যাড ডাইরেক্ট বা প্রোডাক্টিভ ওয়েজেস বা লেবার, এটাও কোয়েশ্চেনে ডাইরেক্টলি বলে দিয়েছে। বলছে ওয়েজেস ফর দ্য পিরিয়ড, এই যেটা বলেছে ওয়েজেস ফর দ্য পিরিয়ড হচ্ছে 4,80,000, ওয়েজেস ফর দ্য পিরিয়ড হচ্ছে 4,80,000, এটাকে আমরা লিখে দিলাম। অ্যাট চার্জেবল এক্সপেন্সেস 80,000, চার্জেবল এক্সপেন্সেসও বলে দিয়েছে, এই যে চার্জেবল এক্সপেন্সেস বলে দিয়েছে 80,000 রুপিস, সেটাকে আমরা লিখে নিলাম 80,000। তাহলে ডাইরেক্ট র মেটেরিয়ালস কনজিউমড প্লাস ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস যা যা আছে অ্যাট চার্জেবল এক্সপেন্সেস করে আমরা কি পাচ্ছি, প্রাইম কস্টটা পাচ্ছি। প্রাইম কস্ট কত, 12 লাখ টাকা। 6,40,000 টাকা প্লাস 4,80,000 টাকা প্লাস 80,000 টাকা করলে পাচ্ছি আমরা 12 লাখ টাকা। নেক্সট হেডিং আসছে আমাদের ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড। ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড এখানে কীরকমভাবে বলেছে প্রোডাকশন ওভারহেড। প্রোডাকশন ওভারহেড মানেই ধরে নিতে হবে ওটা ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড। প্রোডাকশন ওভারহেড মানেই ধরে নিতে হবে আমাদের ওটা ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড। এখানে ওই ফ্যাক্টরি বা ওয়ার্কস ওয়ার্ডটা ইউজ করেনি, ওরা ইউজ করেছে প্রোডাকশন ওভারহেড। বলেছে 2,40,000 এই বছরে, তাহলে সেটা আমরা ডাইরেক্টলি লিখে দিচ্ছি ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড হচ্ছে 2,40,000, 2,40,000 এই হচ্ছে ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড। এবার এই ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেডের সঙ্গে প্রাইম কস্টটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্কস কস্ট। ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেডের সঙ্গে যদি প্রাইম কস্টটাকে আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্কস কস্ট, যেটা আছে 14,40,000। নেক্সট হেডিং হচ্ছে অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এখানে কোয়েশ্চেনে বলে দিয়েছে অফিস ওভারহেড বলে, অফিস ওভারহেড বলে কোয়েশ্চেনে বলে দিয়েছে কত টাকা, 2 লাখ টাকা। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হচ্ছে আমাদের 2 লাখ টাকা, সেটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এখানে 2 লাখ টাকা। এবার অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের সঙ্গে আমি যখন ওয়ার্কস কস্টটা যোগ করব তখন আমি পাই কস্ট অফ প্রোডাকশন। এইবার কস্ট অফ প্রোডাকশনটা হচ্ছে 16,40,000। এবার জেনারেলি এই অঙ্কর পরে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা করি, কিন্তু এইবার কোয়েশ্চেনে কোথাও ওপেনিং বা ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসটা কোথাও মেনশন করে দেওয়া নেই, সুতরাং আমরা এই সামটার ক্ষেত্রেও অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডসটাকে ইগনোর করব। এবার যদি ইগনোর করি তাহলে কস্ট অফ প্রোডাকশনটা তাহলে আমাদের আর কস্ট অফ গুড সোল্ডটা দুটো আমাদের ইজি মানে সেম হয়ে যাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ গুড সোল্ডটা সেম হয়ে যাচ্ছে। অন্যান্য সামে কী হয়, এই কস্ট অফ প্রোডাকশনটা বার হওয়ার পরে অ্যাড করি আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, লেস করি আমরা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তারপরে গিয়ে আমরা পাই কস্ট অফ গুড সোল্ড। বাট এই সময় যেহেতু অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া নেই, তার জন্য কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট অফ গুড সোল্ড ইজ গোয়িং টু বি সেম। তো ওটা আমাদের দাঁড়াচ্ছে 16,40,000। এরপরে আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছিল সেলিং ওভারহেড বলে, সেলিং ওভারহেড আলাদা করে দিয়েছে, আবার ডিস্ট্রিবিউশন ওভারহেড আলাদা করে দিয়েছে। সেলিং ওভারহেড বলেছিল 1,60,000 আর ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছিল 1,20,000। তো আমরা তেমন লিখে দিয়েছি সেলিং ওভারহেড, এখানে সেলিং ওভারহেড লিখেছি, সেলিং ওভারহেড লিখে দিয়েছি 1,60,000, আর এখানে ডিস্ট্রিবিউশন ওভারহেড লিখেছি, ডিস্ট্রিবিউশন ওভারহেড লিখে দিয়েছি আমরা 1,20,000। তো ওটাকে যোগ করে পাচ্ছি 2,80,000। এবার 2,80,000-এর সাথে যখন আমরা 16,400-টাকে 16,40,000-টাকে যখন যোগ করছি, 2,80,000-এর সাথে যখন আমরা 16,40,000-কে যোগ করছি তখন আমরা পাচ্ছি কস্ট অফ সেলস। মানে টোটাল অ্যামাউন্ট অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের সঙ্গে যখন আমরা কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস সোল্ড, এখানে দুখানেই সেম, যখন আমরা টোটাল অ্যামাউন্ট অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড সাথে যখন আমরা কস্ট অফ প্রোডাকশনটাকে যোগ করছি তখন আমরা পাচ্ছি কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস কত, 16,40,000 প্লাস 2,80,000 ইজ ইকুয়াল টু 19,20,000। এটা হচ্ছে আমার কস্ট অফ সেলস, মানে আমার জিনিসপত্র বানাতে কত টাকা লেগেছিল, যতগুলো জিনিস বিক্রি করেছি সেই জিনিসগুলো আমাকে বানাতে কত টাকা লেগেছিল, 19,20,000 টাকা। এবার এখানে বলেই দিয়েছিল কোম্পানি কিন্তু 4,000 ইউনিটস অফ এ প্রোডাক্টস বানাচ্ছে, এই যে 4,000 ইউনিটস বানাচ্ছে, তার মানে নাম্বার অফ ইউনিটস সোল্ড সেটা হচ্ছে 4,000 ইউনিটস। এবার নাম্বার অফ ইউনিটস সোল্ড 4,000 ইউনিটস কী করে বুঝছি, কিছু তো ক্লোজিং স্টক থাকতেই পারতো, আমরা
কী করে বুঝছি যে 4000 ইউনিট বানিয়েছে, 4000 ইউনিটই বিক্রি হয়ে যাচ্ছে? কারণ এখানে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস কোথাও বলে দেওয়া নেই, তাহলে আমাদের ধরতে হবে কোনো ক্লোজিং স্টকই নেই, কোম্পানি যা বানিয়েছিল পুরোটাই বিক্রি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আবার সেলিং প্রাইস বলে দিয়েছে, সেলিং প্রাইস পার ইউনিটটা বলে দিয়েছে, সেলিং প্রাইস পার ইউনিটটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 600 রুপিস পার প্রোডাক্ট। সেলিং প্রাইস পার ইউনিট মানে 600 রুপিস পার ইউনিট। এবার ওরা 4000 ইউনিট প্রডিউস করছে আর 600 রুপিস প্রত্যেকটার দাম, তাহলে আমাদের সেলিং প্রাইস বা সেলস সেটা হচ্ছে 4000 ইন্টু 600, যেটা হচ্ছে আমাদের 24 lakhs, সেটা হচ্ছে আমাদের 24 lakhs। এবার প্রফিটটা আমরা কী করে পাবো? কস্ট, সেলিং প্রাইস মাইনাস কস্ট অফ সেলস, মানে আমি জিনিসগুলো বিক্রি করে কত টাকা পেয়েছি তার সঙ্গে যদি আমি কস্ট অফ সেলসটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে প্রফিটটা। তো এখানে কস্ট অফ সেলস বলে দেওয়া ছিল 19,20,000, আর সেলিং প্রাইস বলে দেওয়া আছে বা সেলস বলে দেওয়া আছে 24 লাখ টাকা, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 4,80,000, এটাই হচ্ছে আমাদের প্রফিট। তো এখানে কিন্তু অঙ্কটা শেষ হচ্ছে না, এটা হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলোকে দিয়ে কারেন্ট ইয়ারের কস্ট শিটটা বানালাম, এইবার আমরা মেন ওয়ার্কিংসে যাব। এবার আমরা এই জিনিসগুলোর ওপর ফোকাস করব, এই যেগুলো ফিউচারে হবে সেগুলোর ওপর ফোকাস করব। এবার আমরা ফিউচার কস্ট শিট বা এস্টিমেটেড কস্ট শিট, যেটা আমাদের মেন টার্গেট, সেটার দিকে এবার আমরা আগাবো। তো এস্টিমেটেড কস্ট শিট বানানোর আগে কিছু ওয়ার্কিংস করতে হবে। এস্টিমেটেড কস্ট শিট ওরকম ডাইরেক্টলি বানানো যাবে না, তার আগে অনেক ওয়ার্কিংস করতে হবে। তো ফার্স্ট ওয়ার্কিং কী হবে, এরা বলে দিয়েছে না, ইন নাম্বার এ পয়েন্টটা বলছে দ্য ফুল প্রোডাকশন ক্যাপাসিটি ইজ এক্সপেক্টেড টু অ্যাচিভ ইন দ্য কামিং ইয়ার। এই বছর কিন্তু ওরা 80% প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করছিল, নেক্সট ইয়ার করবে বলছে 100% বা ফুল প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করবে। তো আমরা ওয়ার্কিংসগুলো দেখে নিই। এক্সপেক্টেড প্রোডাকশন ক্যাপাসিটির আমরা আগে ওয়ার্কিংটা করব। বলছে অ্যাট প্রেজেন্ট দ্য ফার্ম ইজ অ্যাট 80% অফ ইটস প্রোডাকশন ক্যাপাসিটি প্রডিউসিং 4000 ইউনিটস। এখন ওরা 80% প্রোডাকশন ক্যাপাসিটিতে আছে, মানে ওরা যা প্রোডাকশন করতে পারে তার 80% প্রডিউস করছে, আর ওদের 80% সমান কত? 4000 ইউনিটস। তাহলে যখন ওরা 1% প্রডিউস করবে, যখন এর একটা ইউনিটারি মেথড বলা হয় এটাকে, 80%-এ ওরা 4000 ইউনিটস প্রডিউস করছে, তাহলে 1%-এ কত ইউনিটস প্রডিউস করবে? 4000 বাই 80, 80%-এ ওরা করছে 4000 ইউনিটস প্রডিউস, তাহলে 1%-এ কত করবে? 4000 বাই 80 ইউনিটস পার পার্সেন্ট ধরতে হবে, তাহলে পার পার্সেন্ট করছে 4000 বাই 80 ইউনিটস। তাহলে 100% করলে ওরা কতটা করবে? 4000 ডিভাইডেড বাই 80 ইন্টু 100 ইউনিটস করলে হচ্ছে আমাদের 5000 ইউনিটস। এটাকে বলা হয় ইউনিটারি মেথড। 80%-এ ওরা প্রডিউস করছে 4000 ইউনিটস, তাহলে 1%-এ ওরা করবে কত? 4000 ডিভাইডেড বাই 80 ইউনিটস। তাহলে 100% ওরা করবে 4000 ডিভাইডেড বাই 80 হোল ইন্টু 100 ইউনিটস, সেটা করলে আমরা পাচ্ছি 5000 ইউনিটস। মানে কোম্পানি টার্গেট নিচ্ছে যে নেক্সট ইয়ারে ওরা 5000 ইউনিটস অফ প্রোডাক্ট প্রডিউস করবে। তো তখন ওরা 100% প্রোডাকশন ক্যাপাসিটিতে কাজ করবে। তারপরে আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে দ্য রেট অফ মেটেরিয়াল will be reduced by 25%. However, the rate of material will be reduced by 25%. However, there will be an increase in the consumption of material. এটা important. There will be an increase in the consumption of material by 40% due to inferior quality of material. তো ওয়ার্কিংসে এক্সপেক্টেড ভ্যালু অফ মেটেরিয়াল কনজিউমটা আমরা বার করব। এখন আমরা যে মেটেরিয়াল কনজিউম করছি অ্যাট প্রেজেন্ট ইয়ারে, মানে যেগুলোর কোয়েশ্চেনে দেওয়া আছে, এখন বলছে কিন্তু আমরা মেটেরিয়াল কনজিউম করছি কত টাকার? 6,40,000 টাকার। 80%-এ কাজ করার সময় 6,40,000 টাকার মেটেরিয়াল কনজিউম করছি। তো যখন আমরা 100%-এ কনজিউম করব, যখন আমরা 100%-এ প্রোডাকশন করব, তখন আমাদের কী হবে, কতটা র মেটেরিয়ালস লাগবে সেটা এখন আমরা বার করব। তো বলছে নাও দ্য ফার্ম প্রডিউসেস 4000 ইউনিটস with the materials. Now the firm produces 4000 units with the raw materials valued at rupees 6,40,000. এখন 6,40,000 টাকার র মেটেরিয়ালস দিয়ে ওরা 4000 ইউনিটস প্রডিউস করে। এখন 6,40,000 টাকার র মেটেরিয়ালস দিয়ে ওরা 4000 ইউনিটস প্রডিউস করে। তাহলে এখন একটা ইউনিট প্রডিউস করতে গেলে কত টাকা লাগবে, কত টাকা র মেটেরিয়াল লাগবে? তাহলে হবে হচ্ছে 6,40,000 ডিভাইডেড বাই 4000, ঠিক এটার মতো।
80%-এ 4000, তাহলে 1%-এ 4000/80। তেমনই 4 লাখ ইউনিটস প্রডিউস করতে গেলে ওদের লাগে হচ্ছে 6,40,000 টাকা, তাহলে একটা ইউনিট প্রডিউস করতে লাগবে তো 6,40,000 টাকা ডিভাইডেড বাই 4,000 টাকা। দেয়ারফোর ফর প্রডিউসিং 5,000 ইউনিটস, কিন্তু কোম্পানি বলছে নেক্সট ইয়ার ওরা 5,000 ইউনিটস প্রডিউস করবে, তাহলে 5,000 ইউনিটস প্রডিউস করতে গেলে ওদের কত টাকা লাগবে? ঠিক যেমন এখানে 100-এর সময় 100টা ইন্টু করে দিয়েছিলাম, এই জিনিসটার সঙ্গে 100টা ইন্টু করে দিয়েছিলাম, তেমন এখানেও 6,40,000 ডিভাইডেড বাই 4,000 হোল ইন্টু 5,000 করলে আমরা নেক্সট ইয়ার 5,000 ইউনিট প্রডিউস করার জন্য কত টাকা র মেটেরিয়ালস লাগবে সেটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার 8 লাখ টাকা। 4,000 ইউনিট প্রডিউস করার জন্য 6,40,000 টাকা লাগছে, একটা ইউনিট প্রডিউস করার জন্য 6,40,000 ডিভাইডেড বাই 4,000 রুপিস লাগছে, তাহলে 5,000 ইউনিটস প্রডিউস করার জন্য 6,40,000 ডিভাইডেড বাই 4,000 হোল ইন্টু 5,000 ইউনিটস, 5,000 টাকার মানে 8 লাখ টাকার র মেটেরিয়ালস লাগবে। এবার বলে দিয়েছে কোয়েশ্চেনে যে আমাদের ফিউচারে র মেটেরিয়ালসের রেটটা 25% কমবে। তো অ্যাট প্রেজেন্ট রেট আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছিলাম 8 লাখ টাকা। এবার বলেছে ফিউচারে 25% আমার ইউসেজ মানে আমার রেটটা র মেটেরিয়ালসের রেটটা কমবে, তাহলে আমরা 8 লাখ থেকে দ্য এফেক্টিভ কস্ট অফ র মেটেরিয়ালস হলে কত দাঁড়াবে? 8 লাখ থেকে 25% মাইনাস করে দেবো, তাহলে আমরা পাচ্ছি 6 লাখ টাকা। 8 লাখ থেকে 25% মাইনাস করে দিলে আমরা পাচ্ছি 6 লাখ টাকা। কিন্তু আবার এটাও বলে দিয়েছে যেহেতু র মেটেরিয়ালসের যদি কোয়ালিটি ইনফিরিয়ার হয়ে যাবে তার জন্য র মেটেরিয়ালস আমাদের বেশি বেশি করে ইউজ করতে লাগবে। কতটা বেশি ইউজ করতে লাগবে সেটাও বলে দিয়েছে, 40% বেশি ইউজ করতে লাগবে, 40%। বলছে আগেন দ্য কনজামশন অফ র মেটেরিয়াল উইল ইনক্রিজ বাই 40% ডিউ টু ইনফিরিয়ার কোয়ালিটি অফ গুডস, কোয়েশ্চেনে বলে দিয়েছে। তাহলে এই 8 লাখ থেকে ফার্স্টে আমরা 25% কমিয়ে 6 লাখ করলাম, 6 লাখ পেলাম। আবার বলেছে 40% বাড়বে, এবার 6 লাখটা তাহলে আমি আবার 40% বাড়িয়ে দেবো, তাহলে 6 লাখের সঙ্গে আমি 40,000 যোগ করে দেবো, তাহলে আমি পাচ্ছি কত? 8,40,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। ফিউচারে 5,000 ইউনিট প্রডিউস করতে গেলে আমার এস্টিমেটেড ভ্যালু, ফাইনাল এস্টিমেটেড ভ্যালু হচ্ছে 8,40,000 টাকা। এবার বলছে এস্টিমেটেড লেবার কস্ট। এখানে লেবারের ব্যাপারে কি বলে দিয়েছে কোয়েশ্চেন পয়েন্ট নাম্বার সিতে? লেবারের ব্যাপারে বলেছে হচ্ছে লেবার রেট উইল গো আপ বাই 25% অ্যান্ড এফিসিয়েন্সি অফ লেবার উইল অলসো ইনক্রিজ বাই 20%। এবার কি হয়, যখন লেবার রেটটা আমার বেড়ে যাচ্ছে তখন আমার খরচাটা বাড়বে, আবার লেবারের যখন এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে তখন একটা লেবার 2খানা লেবারের কাজ করতে পারে, 2খানা লেবারের সমান কাজ করতে পারে, তাহলে আমাকে কম লেবার এমপ্লয় করতে লাগবে, তাহলে সেক্ষেত্রে আমার কস্ট একটু কমবে। তো সেটার ক্যালকুলেশনটা আবার করে দেবো। আবার আচ্ছা এখানে বলেছে ওয়েজেস ফর দ্য পিরিয়ড, ওয়েজেস ফর দ্য পিরিয়ড মানে কিন্তু লেবার ওয়েজেস। আচ্ছা এখানে অ্যাট প্রেজেন্ট 4,000 ইউনিটস প্রডিউস করতে গেলে আমার 4,80,000 রুপিসের লেবার লাগছে। 4,000 ইউনিটস প্রডিউস করতে 4,80,000 রুপিসের লেবার লাগছে। তাহলে এবার আমাদের বার করতে হবে প্রেজেন্ট রেট, তাহলে আমাদের স্টেপটা বুঝতে হবে। এখন প্রেজেন্ট রেটে 5,000 ইউনিট প্রডিউস করতে গেলে কত টাকা লাগবে, তারপরে ফিউচারে কীরকম রেট চেঞ্জ হবে সেই অনুপাতে আমাদের কত লাগবে। তো ওয়ার্কিংটা আমরা দেখে নিই। এক্সপেক্টেড লেবার কস্ট বলছে ফর 4,000 ইউনিটস আমার লেবার কস্ট লাগছে হচ্ছে 4,80,000। এবার তাহলে 5,000 ইউনিটস প্রডিউস করতে গেলে ঠিক এইভাবে, ঠিক সেমভাবে আগে যেমন করছিলাম ঠিক সেমভাবে 5,000 ইউনিটস প্রডিউস করতে গেলে 4,80,000 ডিভাইডেড বাই 4,000। এবার 4,80,000 ডিভাইডেড বাই 4,000 মানে কি, আমাদের একটা ইউনিট প্রডিউস করতে গেলে কত টাকা লাগবে, এবার একটা ইউনিট প্রডিউস করতে গেলে কত টাকা লাগবে পেয়ে গেলে সেটার সঙ্গে আমরা 5,000 ইন্টু করলে আমরা 5,000 ইউনিট প্রডিউস করতে কত টাকা লাগবে সেটা পেয়ে যাবো। তেমন করেই 4,80,000 ডিভাইডেড বাই 4,000 ইন্টু 5,000 করলে আমরা পাচ্ছি 6 লাখ ইউনিটস, 6 লাখ রুপিসের লেবার লাগবে অ্যাট প্রেজেন্ট রেট। ফিউচারে যদি আমি 5,000 ইউনিটস প্রডিউস করি, 5,000 ইউনিটস প্রডিউস করতে গেলে অ্যাট প্রেজেন্ট রেট যা প্রিভেলিং লেবার রেটসে আমাদের 6 লাখ রুপিস রাখবে। এবার বলেছে দ্য লেবার রেট উইল গো আপ বাই 25%, কোয়েশ্চেনে বলে দিয়েছে দ্য লেবার রেট উইল গো আপ বাই 25%, দেয়ারফর দ্য কস্ট অফ লেবার কস্ট উইল বি 6 লাখ প্লাস 25%। ঠিক যেমন এখানে কমেছিল 8 লাখ থেকে 25% মাইনাস করেছিলাম, এটার ক্ষেত্রে আবার বাড়বে 6 লাখ প্লাস 25% করলাম, তাহলে আমরা পাচ্ছি 7,50,000। আবার বলেছে দ্য লেবার এফিসিয়েন্সি বলে দিয়েছে আগেন দ্য লেবার এফিসিয়েন্সি উইল ইনক্রিজ বাই 20%, দ্য লেবার এফিসিয়েন্সি উইল ইনক্রিজ বাই 20%। সেক্ষেত্রে আমাদের কম নাম্বার অফ লেবার্স এমপ্লয় করতে লাগবে, একটা লেবার আরও বেশি কাজ করতে পারবে, তাহলে আমাদের এফেক্টিভ কস্টটা একটুখানি কমবে। সেক্ষেত্রে আমরা 7,50,000 টাকা পেয়েছিলাম, তার থেকে মাইনাস 20% করে দেবো, তার থেকে মাইনাস 20% করলে কত থাকছে আমার 6 লাখ রুপিস। তাহলে এইটা আমার
ultimate estimated labor cost for producing 5,000 units in the future 6 lakh rupees. এরপর বলেছে expected chargeable expense, বলে দিয়েছে পয়েন্ট নাম্বার ডিতে চার্জেবল এক্সপেন্স উইল বি ডাবলড ইন টোটাল। তাহলে অ্যাট প্রেজেন্ট, এবার এই ক্ষেত্রে আমাদেরকে অত মাথা ঘামাতেই হবে না কত ইউনিট বানাচ্ছে না, আমাদের মাথা ঘামাতেই হবে না, এটা ডাইরেক্টলি বলে দিয়েছে যে ডাবল হয়ে যাবে। তাহলে অ্যাট প্রেজেন্ট আমাদের চার্জেবল এক্সপেন্সেস কত আছে? অ্যাট প্রেজেন্ট আমাদের চার্জেবল এক্সপেন্সেস আছে 80,000 টাকা। তাহলে বলেছে ফিউচারে ডাবল হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্টলি ওয়ার্কিংসে দেখিয়ে দেবো 80,000 ইন্টু 2, 80,000 টাকা ইন্টু 2, 1,60,000 টাকা। এটা আমাদের ফিউচারে 5,000 টাকা, 5,000খানা ইউনিটস প্রডিউস করতে, বা ফিউচারে যত ইউনিটস প্রডিউস করি আমাদের চার্জেবল এক্সপেন্সেস হয়ে যাবে 1,60,000। তারপরে বলেছে এক্সপেক্টেড প্রোডাকশন বা ফ্যাক্টরি ওভারহেড। আমরা আবার পয়েন্টসগুলো দেখে নিই। বলছে পয়েন্ট নাম্বার ডিতে বলছে প্রোডাকশন ওভারহেড উইল ডিক্রিজ বাই 20%। প্রোডাকশন ওভারহেড উইল ডিক্রিজ বাই 20%। এবার একটা এখানে ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে তোমরা দেখো এখানে কোয়েশ্চেনের মধ্যে প্রোডাকশন ওভারহেডের পাশে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে রিকভার্ড অন ডাইরেক্ট লেবার কস্ট। রিকভার্ড অন ডাইরেক্ট লেবার কস্ট, আমি বলেছিলাম এটা একটা ইম্পর্টেন্স আছে। রিকভার্ড অন ডাইরেক্ট লেবার কস্ট মানে আমরা এতক্ষণ যেমন বাকি এক্সপেন্সেসগুলো ক্যালকুলেট করার সময় 4,000 ইউনিটস আর 5,000 ইউনিটসকে কনসিডার করছিলাম, এখানে কিন্তু আমরা ইউনিটস অফ প্রোডাক্ট টু বি প্রডিউসটা কনসিডার করবো না, কত ইউনিট প্রডিউস করছি সেটাই কনসিডার করবো না। এখানে আমরা কনসিডার করবো যে লেবার কস্ট কত হচ্ছে সেটা। বলছে রিকভার্ড অন ডাইরেক্ট লেবার কস্ট মানে হচ্ছে যখন আমার লেবার কস্ট বা ওয়েজ ছিল 4,80,000, তখন আমার প্রোডাকশন ওভারহেড ছিল 2,40,000। যখন আমার লেবার কস্ট ছিল 4,80,000, তখন আমার প্রোডাকশন ওভারহেড ছিল 2,40,000। এইবার আমরা এক্ষুনি ওয়ার্কিংসে বার করলাম, ফিউচারে আমার লেবার রেটটা কিন্তু 6 লাখ টাকা চলে যাবে। তাহলে 4,80,000-এ যদি অত টাকা লেবার কস্ট হয়, তাহলে 6 লাখ টাকা যখন আমার লেবার কস্ট হবে তখন আমার প্রোডাকশন ওভারহেডটা কত টাকায় যাবে। আমি এখানে লিখেই দিয়েছি, ইট ইজ মেনশনড দ্যাট প্রোডাকশন ওভারহেড ইজ রিকভার্ড অন ডাইরেক্ট লেবার কস্ট। Therefore, when the direct labor cost was 4,80,000, the production overhead was rupees 2,40,000. যখন ডাইরেক্ট লেবার কস্ট 4,80,000 ছিল তখন আমার প্রোডাকশন ওভারহেড ছিল 2,40,000। এইবার কামিং ইয়ারে বা এস্টিমেটেড আমার কস্ট শিটে আমার ডাইরেক্ট লেবার কস্ট হবে 6 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে আমার লেবার কস্ট বা সেক্ষেত্রে আমার প্রোডাকশন ওভারহেডটা কত হবে? যখন ফিউচারে আমার লেবার কস্টটা 6 লাখ টাকা হবে, 4,80,000 টাকা থেকে বেড়ে 6 লাখ টাকা হবে, তখন আমার প্রোডাকশন ওভারহেডটা কত টাকা হবে? কী করে বার করবো? যখন 4,80,000 ছিল তখন ছিল আমার 2,40,000। তাহলে যখন যখন আমার লেবার কস্ট 1 হবে তখন আমার কী হবে? 2,40,000 ডিভাইডেড বাই 4,80,000। এই যে 2,40,000 ডিভাইডেড বাই 4,80,000। এবার আমি একের জন্য আলাদা করে স্টেপ বানাইনি, একসঙ্গে পুরোটা মার্জ করে দিয়েছি। কী করে করেছি? যখন আমার একের জন্য হবে তাহলে তখন তো লিখতে হতো আমাকে 2,40,000 ইন্টু 80,000, 2,40,000 ডিভাইডেড বাই 4,80,000। এবার 6 লাখের সময় তার সঙ্গে ইন্টু করে দেবো 6 লাখ। মানে আলটিমেটলি কি, যখন 4,80,000 টাকা ছিল আমার লেবার কস্ট তখন আমার প্রোডাকশন ওভারহেড ছিল 2,40,000। যখন 6 লাখ হবে আমার লেবার কস্ট তখন আমার এফেক্টিভ প্রোডাকশন ওভারহেডটা হবে হচ্ছে 2,40,000 ডিভাইডেড বাই 4,80,000 হোল ইন্টু 6 লাখ রুপিস। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 3 লাখ রুপিস হবে আমার প্রেজেন্ট রেটে ফ্যাক্টরি বা এক্সপেক্টেড প্রোডাকশন ওভারহেড। এইবার বলে দিয়েছে এই 3 লাখটা তো পেলাম আমি প্রেজেন্ট রেটে, বলেছে এবার ফিউচারে রেট একটু কমবে। কতটা কমবে? 20% কমবে। It is also mentioned that the production overhead will decrease by 20%. So the effective production overhead will be 3 lakh minus 20%, that results 2,40,000. That results to 2,40,000. 3 lakh থেকে 20% বাদ দিলে 2,40,000 আমার ফিউচারের এফেক্টিভ বা এস্টিমেটেড প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। এইবার আমাদের বলেছে এক্সপেক্টেড সেলিং ওভারহেড। এক্সপেক্টেড সেলিং ওভারহেডের ব্যাপারে কোয়েশ্চেনে কী বলে দেওয়া হয়েছে? এইখানে কিছু বলেনি, কিন্তু এখানে বলে দিয়েছে সেলিং ওভারহেড ইজ 100% ভ্যারিয়েবল। সেলিং ওভারহেড ইজ 100% ভ্যারিয়েবল মানে এটার ফিউচারে রেটটা চেঞ্জ হবে না, কিন্তু আমার যদি প্রোডাক্ট বেশি করে প্রডিউস করি সেই অনুপাতে ইউনিটারি মেথড ধরে চেঞ্জ হবে, আলাদা করে রেট চেঞ্জ হবে না। এখনই যা রেট তখনও সেম রেটই থাকবে, শুধু যদি একটা পেন্সিল বিক্রি করতে আমার 1 টাকা বা 2 টাকা খরচা হয় তাহলে 2টো পেন্সিল বিক্রি করতে গিয়ে আমার সেই অনুপাতে 4 টাকা খরচা হবে।
যদি একটা পেন্সিল বিক্রি করতে আমার 2 টাকা খরচা হয়, তাহলে 2টো পেন্সিল বিক্রি করে 4 টাকা খরচা হবে। তেমন করেই যখন আমার 4000 ইউনিটস প্রডিউস করছি, যখন আমি 4000 ইউনিটস প্রডিউস করছি, তখন আমার সেলিং ওভারহেডটা হচ্ছে 1,60,000। তাহলে আমি 5000 ইউনিটস প্রডিউস করলে কতটা হবে আমার সেলিং ওভারহেড? তখন হবে কত? 1,60,000 ডিভাইডেড বাই 4000 ইন্টু 5000। আমরা দেখে নিই ওয়ার্কিংটা একবার। এক্সপেক্টেড সেলিং ওভারহেড, ওয়ার্কিং নোট 6। এক্সপেক্টেড সেলিং ওভারহেড বলে দিয়েছে 100% ভ্যারিয়েবল, মানে ওর রেটটা সেম থাকবে কিন্তু ভ্যারিয়েবল হবে ওই ইউনিটস অনুপাতে। তাহলে 4000 ইউনিটস বানাতে গেলে আমার লাগছে হচ্ছে 1,60,000। তাহলে 5000 ইউনিটস বানাতে গেলে আমার লাগবে 1,60,000 ডিভাইডেড বাই 4000 ইন হোল ইন্টু 5000, দ্যাট রেজাল্টস ইন rupees 2 lakh। তো আমরা আগে যেরকম করে ইউনিটারি মেথডগুলো করছিলাম তেমন করেই করলাম এটা। 1,60,000 ডিভাইডেড বাই 4000 ইন্টু 5000। এই 1,60,000 ডিভাইডেড বাই 4000 মানে হচ্ছে আমার 4000 ইউনিট প্রডিউস করতে 1,60,000 রুপিস লাগছে। তাহলে একটা ইউনিট প্রডিউস করতে গেলে 1,60,000 ডিভাইডেড বাই 4000 করতে হবে। তাহলে 5000 ইউনিটসের জন্য তার সঙ্গে শুধু 5000 টাকা ইন্টু করে দিলাম, তাহলে 2 লাখ টাকা পেয়ে যাচ্ছি। এইবার বলে দিয়েছে এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন ওভারহেডের ব্যাপারে। এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন ওভারহেডের ব্যাপারে এখানে কী লিখেছে? বলেছে ডিস্ট্রিবিউশন, এখানে কিছু লেখেনি, এই অ্যাডিশনাল ইনফরমেশানে কিছু লেখেনি, যা লিখেছে এর মধ্যে লিখে দিয়েছে ডিস্ট্রিবিউশন ওভারহেডের ব্যাপারে। ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে 1/3 ফিক্সড, মানে no matter what the output, what the number of products to be produced is, our 1/3 of the distribution overheadটা is going to be fixed always। মানে আমি আজকে 4000 ইউনিট প্রডিউস করছি, কালকে যদি আমি 10,000 ইউনিটও প্রডিউস করি, তাহলে আমার যা টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড তার 1/3 ফিক্সড থাকবে, বাকিটা ভ্যারিয়েবল। কিন্তু এখানে রেটস চেঞ্জ হবে বলে দেয়নি, সুতরাং ধরতে হবে রেটস কিছু চেঞ্জ হবে না, শুধু 1/3 ফিক্স থাকবে, বাকি যেটুকুনি পড়ে আছে সেটুকুনি ভ্যারিয়েবল। তাহলে আমাদের 4000 ইউনিটস প্রডিউস করতে গেলে এখানে লেখা আছে 1,20,000 হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবার আমরা ওয়ার্কিংটা দেখে নিই। Expected distribution overhead, it is mentioned that 1/3 of the distribution overhead is fixed irrespective of the number of units to be produced। তাহলে ফার্স্টে আমাদের বার করতে হবে কতটা পার্ট ডিস্ট্রিবিউশন ওভারহেডে আমাদের ফিক্সড। বলছে 1/3 অফ দ্য ডিস্ট্রিবিউশন ওভারহেড ইজ ফিক্সড, তাহলে 1/3 অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড কত? 1/3 ইন্টু 1,20,000। 1,20,000 হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ওভারহেড বলা ছিল, তার 1/3 বের করছি আমরা, সেটা হচ্ছে 40,000। তার মানে এই 1,20,000 থেকে আমরা 40,000টাকে সাইডে রেখে দেবো, কারণ এই 40,000 ফিক্সড থাকবে। বাকি 80,000 টাকাই আমাদের কাছে ভ্যারিয়েবল, যখন ইউনিটস বাড়বে তখন 80,000 টাকাটাও বেড়ে যাবে একটুখানি। তাহলে কী করে? therefore the rest of the distribution overhead that will change, with respect to the number of units produced is equal to 1,20,000 minus যে ফিক্সড পার্টটা 40,000, that results to 80,000। তাহলে 80,000টা চেঞ্জ হবে। তাহলে 4000 ইউনিটস প্রডিউস করতে গেলে আমাদের 80,000 রুপিস লাগতো ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে 5000 ইউনিটস প্রডিউস করতে গেলে ওই একই মেথড, ইউনিটারি মেথড, 80,000 ডিভাইডেড বাই 4000 ইন্টু 5000, দ্যাট সামস টু 1 lakh রুপিস। 80,000 ডিভাইডেড বাই 4000 ইন্টু 5000 ইজ ইকুয়াল টু 1 lakh রুপিস। তাহলে এই 1 লাখ রুপিসটা, মানে 80,000 রুপিসটা বেড়ে হলো 1 লাখ রুপিস। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু 40,000 টাকা যেটা ফিক্সড থাকবে 1/3 অফ দ্য ডিস্ট্রিবিউশন ওভারহেড, ওটাকেও কিন্তু মনে করে যোগ করতে হবে। তাহলে আমাদের আলটিমেট এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা কত? এই 80,000 টাকাটা বেড়ে হয়ে গেল 1 লাখ, প্লাস যে ফিক্সড পার্টটা 40,000 রুপিস, সেটা হচ্ছে যোগ করলে 1,40,000 রুপিস পেয়ে যাচ্ছি। সেটা আমাদের হচ্ছে আলটিমেট এক্সপেক্টেড প্রোডাকশন এই ডিস্ট্রিবিউশন ওভারহেড। এরপরে বলেছে ক্যালকুলেশন অফ নেট প্রফিট পার ইউনিট। প্রফিট পার ইউনিটটা বলেছিল কিন্তু কোয়েশ্চেনে যে ইজ গোয়িং টু বি আনচেঞ্জড, প্রফিট পার ইউনিট রিমেন্স আনচেঞ্জড। এবার আমরা ওপেনিং যে বা এই কারেন্ট ইয়ারের যে কস্ট শিট, সেখান থেকে আমরা প্রফিট পার ইউনিটটা পেয়ে যাব। কী করে পাবো? বলেছিল 4,000 ওপেনিং, মানে এই ইয়ারে ওরা কোম্পানি 4,000 ইউনিটস প্রডিউস করছে আর 4,000 ইউনিটস বিক্রিও করে দিচ্ছে, কারণ কোনো ক্লোজিং ব্যালেন্স অফ ফিনিশ গুডস নেই। আমাদের প্রফিটটা জানা আছে, প্রফিট আমরা বের করেছিলাম 4,80,000। তাহলে পার ইউনিট প্রফিটটা কী করে বার করবো? 4,80,000 হচ্ছে টোটাল প্রফিট, ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস সোল্ড। নাম্বার অফ ইউনিটস সোল্ড কত? 4,000 ইউনিটস সোল্ড। তাহলে 4,80,000 ডিভাইডেড বাই 4,000 করলে আমরা পার ইউনিট প্রফিট পেয়ে যাচ্ছি। তাহলে ক্যালকুলেশন অফ প্রফিট পার ইউনিট হচ্ছে
Cost sales for the year 2020 to 21 was 19 lakh rupees, 19 lakh 20,000. Sales was 24 lakhs. Therefore, profit was 24 lakhs minus 19 lakh 20,000 is equal to 4 lakh 80,000. এই যে আমরা লিখেছিলামও কস্ট শিটের মধ্যে যে 4 lakh 80,000টা আমাদের টোটাল প্রফিট। এবার আমাদের বিক্রি করেছিলাম 4 লাখ ইউনিটস, তাহলে 4 লাখ ইউনিটস বিক্রি করেছিলাম, এই 4,000 ইউনিটস, 4,000 ইউনিটস আমরা বিক্রি করেছিলাম। নাম্বার অফ ইউনিটস প্রডিউস অ্যান্ড সোল্ড was 4,000 ইউনিটস। তাহলে 4,80,000 হচ্ছে টোটাল প্রফিট। আর সব মিলিয়ে আমরা এত ইউনিট সোল্ড করেছিলাম 4,000 ইউনিটস, তাহলে পার ইউনিট প্রফিট কী করে পাচ্ছি? 4,80,000 ডিভাইডেড বাই 4,000। 4,80,000 ডিভাইডেড বাই 4,000 করলে আমরা পার ইউনিট প্রফিট পাচ্ছি, যেটা ইজ ইকুয়াল টু ₹120। এবার বলেছে ফিউচারেও আমার পার ইউনিট প্রফিট ইজ গোয়িং টু বি আনচেঞ্জড। তাহলে আমরা ফিউচারে কতগুলো গুডস বানাবো এবং বিক্রি করবো? আমরা বার করলাম এক্ষুনি 100% প্রোডাকশন ক্যাপাসিটি, যেহেতু 5,000 খানা গুডস প্রডিউস করবো এবং বিক্রি করবো। এবার তাহলে প্রত্যেক করা গুডসের মানে গুডস পিছু আমার 120 রুপিস করে প্রফিট থাকবে। তাহলে 5,000 ইন্টু 120 করলে আমরা নেক্সট ইয়ারের বা আপকামিং ইয়ারের এস্টিমেটেড টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট কত পাচ্ছি? 5,000 ইন্টু 120, 5,000 ইন্টু 120 করলে পাচ্ছি আমরা 6 লাখ টাকা। 5,000 ইন্টু 120 করলে পাচ্ছি আমরা 6 লাখ টাকা। বলে দিয়ে আমি এখানে স্টেটমেন্টটা লিখে দিয়েছি। ইট ইজ মেনশনড ইন দ্য কোয়েশ্চেন দ্যাট দ্য প্রফিট পার ইউনিট উইল বি দ্য সেম ইন 2021 to 22। নাম্বার অফ ইউনিটস প্রডিউস ইন দ্য ইয়ার 21-22 হচ্ছে 5,000 ইউনিটস। দেয়ারফর টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু 5,000 ইন্টু 120, দ্যাট ইজ ইকুয়াল টু 6 লাখ। তারপরে বলেছে ট্রেড ডিসকাউন্ট। এই ট্রেড ডিসকাউন্টের পার্টটা একটুখানি পেঁচালো। ট্রেড ডিসকাউন্টের পার্টটা আমি পরে আসছি। তার আগে আমি এই এক্সপেক্টেড কস্ট শিটটা বা এস্টিমেটেড কস্ট শিটটা বানিয়ে নিই। আচ্ছা, আমাদের কস্ট শিটের ফার্স্ট যে এলিমেন্টটা কী হওয়া উচিত? ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউমড বা র মেটেরিয়াল কনজিউম, যেটা ইচ্ছা বলতে পারো। র মেটেরিয়াল কনজিউমড এটা আমরা ওয়ার্কিং নোট 2তে দেখিয়ে দিয়েছিলাম। এই যে এখানে ওয়ার্কিং নোট 2 এই যে ডাইরেক্ট র মেটেরিয়াল কনজিউমডের কত ভ্যালু হওয়া উচিত? 8,40,000 টাকা। সেটাকে আমরা লিখে দেবো। এই যে 8,40,000 টাকা আমি লিখে দিয়েছি এখানে, 8,40,000 টাকা। তারপরে বলেছে অ্যাট ডাইরেক্ট বা প্রোডাক্টিভ ওয়েজেস বা লেবার কস্ট, সেটা আমরা ওয়ার্কিং নোট 3তে বের করেছিলাম। ওয়ার্কিং নোট 3তে কী বের করেছিলাম? এক্সপেক্টেড লেবার কস্ট। এক্সপেক্টেড লেবার কস্ট আমার টোটালি কত হয়েছিল? এই যে ওয়ার্কিং নোট 3 কন্টিনিউ চলছে। আমার ফার্স্টে 5,000-এর জন্য কত লাগবে? 6 লাখ লাগবে প্রিভেলিং মার্কেট রেটসে বা যেটা এখনকার রেট, তার থেকে আমরা রেটটা বাড়াবো 25%। আবার এফিসিয়েন্সি যেহেতু বাড়বে তার জন্য 20% ডিক্রিজ করে আমরা আলটিমেটলি পেয়েছিলাম 6 লাখ টাকা। তাহলে এখন আমরা কী লিখে দেবো? 6 লাখ টাকা আমার লেবার। অ্যাট চার্জেবল এক্সপেন্সেস আগের বছর ছিল 80,000 টাকা, এই বছর বলে দিয়েছিল ডাবল হয়ে যাবে, সেটা আমরা ওয়ার্কিং নোট 4-এ দেখিয়েও দিয়েছি, আর আলাদা করে দেখালাম না। 80,000 ইন্টু 2 করলে হয়ে যাচ্ছে 1,60,000 টাকা। 3টে যোগ করলাম, আমরা পেয়ে যাচ্ছি প্রাইম কস্ট কত? 16 লাখ টাকা। তারপরে আমাদের ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড আছে। ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেডে আমরা ওয়ার্কিং নোট নাম্বার 5-এ করেছিলাম। ওয়ার্কিং নোট নাম্বার 5-এ কী করেছিলাম? ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড সেটা আমরা বার করেছিলাম 2,40,000 রুপিস। 2,40,000 রুপিস বলেছিল ওয়ার্কিং কী নাম ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেডটা লেবার কস্টের ওপর ক্যালকুলেট করা হবে। তাহলে যখন আমার আগের বছরে 4,80,000 রুপিস লেবার কস্ট ছিল, তখন আমার 2,40,000 ছিল হচ্ছে প্রোডাকশন ওভারহেড। তাহলে 6 লাখ রুপিস লেবার কস্ট হলে আমার প্রোডাকশন ওভারহেড হয়ে যাবে 2,40,000 ডিভাইডেড বাই 4,80,000 ইন্টু 6 লাখ, দ্যাট ইজ ইকুয়াল টু রুপিস 3 লাখ। তো আবার বলেছিল কি প্রোডাকশন ওভারহেডটার তখনকার রেটে 20% কমে যাবে। তাহলে 3 লাখ মাইনাস 20% করলাম, সেটা করে পাচ্ছি আমরা 2,40,000। সেটাকে আমরা লিখে দিলাম এখানে 2,40,000 ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেড। এবার এই ফ্যাক্টরি বা ওয়ার্কস ওভারহেডের টোটাল অ্যামাউন্ট তাহলে পাচ্ছি 2,40,000। এর সঙ্গে যদি আমরা প্রাইম কস্টটাকে যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো ওয়ার্কস কস্ট কত? 18,40,000। এটা আমরা লিখে নিলাম। তারপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছিল অফিস ওভারহেড কোয়েশ্চেনে বলে দিয়েছিল ফিক্সড থাকবে। সুতরাং আগের বার ছিল 2 লাখ টাকা, এই বছরও 2 লাখ টাকাই থাকবে। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে করলাম আমরা 2 লাখ টাকা লিখে দিলাম। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের টোটাল যে অ্যামাউন্টটা সেটা 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। এর সঙ্গে কস্ট অফ ওয়ার্কস কস্টটাকে অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ প্রোডাকশন কত? 20,40,000। 18,40,000 প্লাস 2 লাখ হয়ে গেছে 20,40,000। এই কোয়েশ্চেনটার জন্য আমাদের কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ গুড সোল্ড সেম, কারণ এখানে আলাদা করে অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস লাগবে না। সুতরাং কস্ট অফ প্রোডাকশন আর কস্ট অফ গুড সোল্ড আমাদের এখানে সেম। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো কস্ট অফ প্রোডাকশন ইজ ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড। তারপরে আমরা নেক্সট যে হেডিংটা হবে সেটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে বলে দিয়েছিল সেলিং ওভারহেডের আমি
ওয়ার্কিং নোট 6-এ আমরা ওয়ার্কিংটা করেছি, দেখে নিই একবার ওয়ার্কিংটা। ওয়ার্কিং নোট 6, এক্সপেক্টেড সেলিং ওভারহেড বলে দিয়েছিল 100% ভ্যারিয়েবল। তাহলে 4000 ইউনিটস প্রডিউস করতে গেলে 1,60,000 লাগছিল, 4000 ইউনিটস প্রডিউস করতে গেলে 1,60,000 লাগছিল। তাহলে 5000 ইউনিটস প্রডিউস করতে গেলে 1,60,000 ডিভাইডেড বাই 4000 ইন্টু 5000 করতে হতো, সেটা হচ্ছে 2 লাখ টাকা। আর বলে দেয়নি যে ফিউচারে সেলিং ওভারহেডের রেটটা বাড়বে বা কমবে, কিছুই বলে দেয়নি। সুতরাং আমরা এই প্রিভেলিং রেট বা অ্যাট প্রেজেন্ট যেটা মার্কেট রেট সেটাই ধরে নেবো। তাহলে অ্যাট প্রেজেন্ট মার্কেট রেটে যদি আমরা ইউনিটারি মেথড করে বার করি তাহলে 5000 ইউনিটস প্রডিউস করতে গেলে আমার 2 লাখ টাকা লাগবে, সেটা হচ্ছে আমার সেলিং ওভারহেড আমরা লিখে দিলাম 2 লাখ টাকা। এরপর ডিস্ট্রিবিউশন ওভারহেডে বলে দিয়েছিল 1/3 ফিক্সড, বাকিটুকু ভ্যারিয়েবল। তাহলে এই যে এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন ওভারহেডের ওয়ার্কিংটা একবার দেখে নিই, ওয়ার্কিং নোট 7, এখানে 1/3 ফিক্সড। আগের বছরে 2 লাখ টাকা ছিল, 1,20,000 টাকা ছিল আমাদের টোটাল ডিস্ট্রিবিউশন ওভারহেড, ওখান থেকে 1/3 ফিক্স করলাম, 1/3 হচ্ছে 40,000 রুপিস, তাহলে 40,000 রুপিস থেকে সাইড করলাম। বাকি 80,000 টাকাটা ভ্যারিয়েবল ছিল, সেই 80,000 টাকাটা ভ্যারিয়েবল ছিল। এবার 4000 ইউনিটস প্রডিউস করতে গেলে যদি 80,000 টাকা লাগে, তাহলে 5000 ইউনিটস প্রডিউস করতে গেলে 80,000 বাই 4000 ইন্টু 5000 করলে পাচ্ছি 1 লাখ টাকা। তাহলে টোটাল এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত দাঁড়াচ্ছে? 1 লাখ প্লাস 40,000, তাহলে 1,40,000 টাকা। সেটা আমরা করে দিলাম এখানে 1,40,000 টাকা ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে আমাদের টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কী করে পাবো? সেলিং ওভারহেড প্লাস ডিস্ট্রিবিউশন ওভারহেড, দ্যাট ইজ ইকুয়াল টু 3,40,000। 2 লাখ প্লাস 1,40,000 করলে আমরা পেয়ে যাচ্ছি 3,40,000। তাহলে 20,40,000 এর সঙ্গে 3,40,000 অ্যাড করলাম, তাহলে আমরা কস্ট অফ প্রোডাকশন প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের টোটালটা অ্যাড করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ সেলস। সেটা হচ্ছে আমাদের 23,80,000 টাকা। 23,80,000 টাকা পেয়ে গেলাম। এর সঙ্গে আমরা প্রফিট পার ইউনিটস তো পেয়ে গেছিলাম, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে সেটা তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 5,000 ইন্টু 120 করে। ওয়ার্কিং নোট 8-এ লেখা আছে এই যে 5,000 ইন্টু 120 করে আমরা পাচ্ছি 6 লাখ। এই 120টা করতে পেয়েছিলাম আগের বছরের যে প্রফিট 4,80,000 ডিভাইডেড বাই আগের বছরের নাম্বার অফ ইউনিটস প্রডিউস 4,000, দ্যাট ইজ ইকুয়াল টু 120। প্রফিট পার ইউনিট বলেছিল আনচেঞ্জ থাকবে, তার জন্য এই বছরের 5,000 ইন্টু 120 করে আমরা পাচ্ছি 6 লাখ। তাহলে 6 লাখটা আমরা এখানে লিখে দিলাম। এবার কস্ট অফ সেলস প্লাস যদি আমরা প্রফিটটা করি তাহলে আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব। সেলিং প্রাইস কত? 9,80,000। এবার ট্রিকটা হচ্ছে কোয়েশ্চেনে বলে দিয়েছিল কিন্তু ট্রেড ডিসকাউন্ট থাকবে 2/3%। তাহলে ধরে নিতে হবে যেটা সেলিং প্রাইসটা আছে সেটা অলরেডি ডিসকাউন্টেড প্রাইস, তার মানে ক্যাটালগ প্রাইসটা একটু বেশি, তার উপর ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইসটা এই প্রাইসটা দিয়ে বিক্রি করছি, তাহলে আমরা 6 লাখ টাকা প্রফিট করতে পারবো। এবার ট্রেড ডিসকাউন্টে তাহলে আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে। আমরা ধরে নেব ক্যাটালগ প্রাইসটা এক্স, এবার এক্স থেকে 16/3% বাদ দিলেই আমরা পাচ্ছি হচ্ছে এইটা আমাদের সেলিং প্রাইস হবে। এক্স থেকে 16/3% বাদ দিলেই হবে আমাদের 29,80,000। এবার আমাদের ক্যাটালগ প্রাইসের জন্য ওয়ার্কিং নোট নাম্বার 9টা দেখবো আমরা, এটা একটুখানি মন দিয়ে দেখতে হবে। ওয়ার্কিং নোট নাম্বার 9, ক্যালকুলেশন অফ ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাটালগ প্রাইস। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট আমরা কী করে পাবো? ক্যাটালগ প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলেই আমরা ট্রেড ডিসকাউন্টটা পেয়ে যাবো। আর ক্যাটালগ প্রাইসটা কী করে পাবো? আমরা ক্যাটালগ প্রাইসটাকে ফার্স্টে এক্স ধরবো। আমরা বলেছি লেট দ্য ক্যাটালগ প্রাইস বি এক্স অ্যান্ড দ্য ডিসকাউন্টেড প্রাইস বি 29,80,000। ডিসকাউন্টেড প্রাইসই হতে হবে এটা, কারণ আমাদের বলেছে ট্রেড ডিসকাউন্টও চাই প্লাস 6 লাখ টাকার প্রফিটও করতে হবে। তাহলে 6 লাখ টাকার প্রফিট করতে গেলে অ্যাটলিস্ট জিনিসটাকে 29,80,000 দিয়ে বিক্রি করতে হবে। তাহলে 29,80,000 দিয়ে বিক্রি করতে গেলে ওটা তো তাহলে হতে পারে না, আমাদেরকেও ডিসকাউন্টও দিতে হবে। আবার ডিসকাউন্টটা তাহলে ওটা ডিসকাউন্টেড প্রাইস হতে হবে আমাদেরকে। 29,80,000 হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, তাহলে আমাদের ক্যাটালগ প্রাইসের থেকে বেশি হবে। তাহলে এর জন্য আমি একটা ফর্মুলা করেছি। ট্রেড ডিসকাউন্ট বলে দিয়েছিল হচ্ছে 16/3%, এটাকে মিক্সড ফ্র্যাকশন আছে এখন, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে করলে হবে 50/3%। এবার 50/3 করলে আমরা অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছি 16.667। এখানে 6666 চলতে থাকবে, সেটাকে আমরা 3টে ডেসিমাল প্লেস অবধি দিলাম 16.667 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা এক্সটা ধরছি টোটাল অ্যামাউন্ট অফ ক্যাটালগ প্রাইস, এর থেকে 16.667% অফ এক্স বাদ দিলেই আমরা পাচ্ছি 29,80,000। তাহলে এক্স মাইনাস 16, এই যে এইটা আমার মানে মেন ইকুয়েশনটা বানালাম, এক্স মাইনাস 16.667% অফ এক্স, অফ বলতে ইন্টু এক্স মাইনাস 16.667% অফ এক্স ইজ ইকুয়াল টু 29,80,000। মানে ক্যাটালগ প্রাইসটা হচ্ছে এক্স, আর ক্যাটালগ প্রাইসের ওপর 16.667% ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার ট্রেড ডিসকাউন্টটাকে মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 29,80,000। এবার এই ইকুয়েশনটা সলভ কী করে করলাম? এই যে 16.667 মানে কি? 16.667 ডিভাইডেড বাই 100,
16.667% মানেই ডিভাইডেড বাই 100 করে নিলাম। তাহলে সেটাকে আমরা একসঙ্গে করলে আমরা পরের স্টেপে করে নিয়েছি 100x মাইনাস 16.667x ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু 29,80,000। সেখান থেকে আমরা 100x মাইনাস এই যে 100x মাইনাস 16.667 করলে আমরা পাচ্ছি 83.333x, আর এই 100টাকে আমরা এইখানে ইন্টু করিয়ে নিয়ে আসলাম, তাহলে এখানে ইন্টু করিয়ে নিয়ে চলে আসলাম, তাহলে আমরা পাচ্ছি 83.333x ইজ ইকুয়াল টু 29,80,000 ইন্টু 100, তাহলে এক্সটাকে রাখলাম এদিকে, এটাকে এখানে ডিভাইডেড করে নিয়ে চলে আসলাম, তাহলে 29,80,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 83.333 করলে ক্যালকুলেটারে করলে আমরা পাবো হচ্ছে 35,76,014 পয়েন্ট দিয়ে অনেক কিছু আসবে, সেটাকে আমরা নেগলিজেবল ধরবো, 35,76,014। এবার আমরা যেহেতু এখানে এটা সাম করছি, এই এক্সট্রা 14 রুপিসটা থাকলে দেখতে খারাপ লাগছে বা ক্যালকুলেশন অসুবিধা হতে পারে, আমরা এটাকে মানে একদম রাউন্ড অফ করে নিলাম। ক্যাটালগ প্রাইস আমরা করে নিলাম 35,76,000 অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে আমাদের ক্যাটালগ প্রাইস। এবার বলে দিয়েছিল আমাদের সেলিং প্রাইস বলে দিয়েছিল, কিন্তু মানে আমরা বার করেছিলাম মানে কস্ট অফ সেলস প্লাস প্রফিট করে আমাদের সেলিং প্রাইসটা বার করেছিলাম। সেলিং প্রাইস হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, সেটা আমরা বার করেছিলাম 29,80,000। তাহলে 29,80,000 টাকে এই ক্যাটালগ প্রাইস থেকে বাদ দেবো, মানে 35,76,000 থেকে 29,80,000 বাদ দিলে আমরা পাচ্ছি 5,96,000, এটা হচ্ছে আমার ট্রেড ডিসকাউন্ট। তাহলে এই বছরের কস্ট মানে এস্টিমেটেড কস্ট শিটটায় চলে যাই। এখানে সেলিং প্রাইস বলে আমরা বার করেছিলাম, কস্ট অফ সেলসের সঙ্গে প্রফিট অ্যাড করে সেলিং প্রাইস বার করেছিলাম 29,80,000। এবার ট্রেড ডিসকাউন্ট আমরা এক্ষুনি বার করলাম, ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে 5,96,000। তাহলে সেলিং প্রাইস প্লাস ট্রেড ডিসকাউন্ট করলেই তো আমরা পাবো ক্যাটালগ প্রাইস। তাহলে ক্যাটালগ প্রাইস আমরা এই 29,80,000 সঙ্গে 5,96,000 যোগ করলাম, যোগ করে পেলাম হচ্ছে 35,76,000। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ক্যাটালগ প্রাইস। এবার কোয়েশ্চেনে কী বলেছিল, কোয়েশ্চেনে বলেছিল আমাদেরকে বার করতে হবে ক্যাটালগ প্রাইস আর শুধু ক্যাটালগ প্রাইসটাই বার করতে হবে। আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছিল শুধুমাত্র ক্যাটালগ প্রাইসটাই বার করতে হবে, এই যে শুধুমাত্র ক্যাটালগ প্রাইস। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ক্যাটালগ প্রাইস অফ প্রোডাক্ট ফর দ্য ইয়ার 2021 থেকে 22। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম, ফাইনাল আনসার ক্যাটালগ প্রাইস হচ্ছে 35,76,000। তো যাই হোক, সরি কারণ এই ভিডিওটা একটু লং হয়ে গেল, অনেক বেশি লং হয়ে গেল, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সাম আর খুব ইন্টারেস্টিংও। তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর আমি একবার রিকোয়েস্ট করবো আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিতে কস্ট শিটের ওপর, তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে আর একটু সুবিধা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।